নমস্কার। আয়কর আইন ২০২৫ বেতনের হিসেব নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে। আজকের এই আলোচনাটা ঠিক সেই নিয়েই। আমরা দেখব এই নতুন আইনটা ঠিক কী বলছে আর কিভাবে নিজের উপার্জনকে আরও ভালোভাবে সুরক্ষিত করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার, তাই না? মাসভর খাটুনির পর যখন স্যালারিটা হাতে আসে, তখন মনে হয় ঠিক কতটা আসলে আমার আর কতটা চলে যাবে ট্যাক্স হিসেবে। তো এই সব প্রশ্নের উত্তরই কিন্তু রয়েছে একটা জায়গায়, আর সেটা হলো এই নতুন নিয়ম পুস্তক আয়কর আইন ২০২৫। হাতে ঠিক কত টাকা আসবে তার পুরো হিসেব নিকেশটাই এই আইনের মধ্যে বলা আছে। তো চলুন সবার আগে সেই সব কর ছাড় নিয়ে কথা বলি, যেগুলো প্রায় সব বেতনভোগী কর্মীর জন্যই প্রতি বছর প্রযোজ্য। মানে এগুলো হলো একদম কমন ডিডাকশন। আচ্ছা, আমাদের তালিকার প্রথমেই আছে প্রফেশনাল ট্যাক্স। এর আরেকটা নাম হলো ট্যাক্স অন এমপ্লয়মেন্ট। বিভিন্ন রাজ্যে যারা চাকরি করেন তাদের ওপর এই করটা ধার্য করা হয়। অ্যামাউন্টটা হয়তো খুব বেশি না, কিন্তু এর ওপরেও কিন্তু কর ছাড় পাওয়া যায়। আর এই প্রফেশনাল ট্যাক্সের সবচেয়ে ভালো দিকটা কি জানেন? যে টাকাটা দেওয়া হয় তার পুরোটাই বেতনের আয় থেকে বাদ দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, একদম ১০০% ছাড়। এর জন্য কোনো সর্বোচ্চ সীমা বা লিমিট নেই। এবার আসা যাক খুব পরিচিত একটা ডিডাকশনের কথায়, যেটা প্রায় সবার জন্যই প্রযোজ্য, আর সেটা হলো স্ট্যান্ডার্ড ডিডাকশন। এটা হলো একটা ফিক্সড অ্যামাউন্টের ছাড়, যা ট্যাক্সের বোঝাটা অনেকটাই হালকা করে দেয়। স্ট্যান্ডার্ড ডিডাকশনের অঙ্কটা কিন্তু সবার জন্য এক নয়। এটা নির্ভর করে ট্যাক্সটা ঠিক কিভাবে গণনা করা হচ্ছে তার উপর। দেখুন, কিছু ক্ষেত্রে এর সর্বোচ্চ সীমা হল ৭৫,০০০ টাকা, আবার অন্য ক্ষেত্রে ৫০,০০০ টাকা। তবে নিয়মটা কিন্তু সহজ। এই যে লিমিটটা আছে আর আপনার যে বেতন, এই দুটোর মধ্যে যেটা কম সেই পরিমাণ অর্থই ছাড় হিসাবে পাওয়া যাবে। আচ্ছা, এতক্ষণ তো গেল রোজকার হিসেব। এবার কর্মজীবনের কিছু বড়সড় ঘটনার কথায় আসি। যেমন ধরুন, চাকরি ছাড়া বা ছাঁটাই, এই ধরনের সিচুয়েশনেও কিন্তু কর ছাড়ের কিছু সুযোগ থাকে। ধরুন, কাউকে চাকরি থেকে ছাঁটাই করা হলো, তখন কোম্পানি থেকে যে ক্ষতিপূরণ দেওয়া হয় তাকেই বলা হয় রিট্রেঞ্চমেন্ট কম্পেনসেশন। আর হ্যাঁ, এর উপরেও কিন্তু ট্যাক্স ছাড়ের নিয়ম আছে। এখন প্রশ্ন হল, ছাড়ের পরিমাণটা কিভাবে হিসেব করা হবে? নিয়মটা প্রথমে একটু জটিল লাগতে পারে, কিন্তু আসলে বেশ সোজা। মূলত ৩টে জিনিস দেখতে হয়। ১. বাস্তবে কত টাকা ক্ষতিপূরণ পাওয়া গেল। ২. শিল্প বিরোধ আইন অনুযায়ী কত টাকা হওয়ার কথা। আর ৩. সরকার থেকে নোটিফাইড অ্যামাউন্ট কত, যেমন ধরা যাক ৫০,০০০ টাকা। এই ৩টের মধ্যে যেটা সবচেয়ে কম সেই টাকাটাই হবে করমুক্ত। তবে এখানে একটা ব্যতিক্রম আছে। যদি এই ক্ষতিপূরণের টাকাটা কোনো সরকার অনুমোদিত স্কিম থেকে আসে, তাহলে কিন্তু পুরো টাকাটাই করমুক্ত হতে পারে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। চাকরি ছাড়ার আরেকটা উপায় হল ভলেন্টারি রিটায়ারমেন্ট স্কিম, বা যাকে আমরা সংক্ষেপে VRS বলি। আচ্ছা, এর ক্ষেত্রে করের নিয়মটা ঠিক কীরকম, চলুন সেটাও দেখিনি। VRS-এর ক্ষেত্রে কিন্তু বেশ বড়সড় একটা কর ছাড়ের সুযোগ আছে। যদি নির্দিষ্ট শর্তগুলো পূরণ করা যায়, তাহলে পাওয়া টাকা থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত হতে পারে। আচ্ছা, এবার আর একটা পরিচিত জিনিসের কথায় আসি। চাকরি ছাড়ার সময় আমাদের যে ছুটিগুলো জমে থাকে, তার বদলে যে টাকাটা পাওয়া যায় তার কি হবে? ওটাকে বলে লিভ এনক্যাশমেন্ট। আর এর উপরেও কিন্তু ট্যাক্সের নিয়মকানুন আছে। লিভ এনক্যাশমেন্টের ক্ষেত্রে নিয়মটা কিন্তু সবার জন্য এক নয়। এটা নির্ভর করে কর্মী সরকারি না বেসরকারি তার ওপর। যেমন সরকারি কর্মচারীরা সাধারণত এর ওপর পুরো কর ছাড় পেয়ে যান, কিন্তু অন্য কর্মীদের জন্য মানে বেসরকারি ক্ষেত্রে এই ছাড়ের পরিমাণটা সীমিত থাকে এবং একটা নির্দিষ্ট নিয়ম মেনে হিসেব করতে হয়। বেশ, এবার আমরা কর্মজীবনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অর্থাৎ অবসরের সময়। চলুন এবার দেখে নেওয়া যাক গ্র্যাচুইটি আর পেনশনের মতো অবসরকালীন সুবিধাগুলোর ওপর কর ছাড়ের নিয়মগুলো ঠিক কী রকম। অবসরের সময় একটা বড় প্রাপ্তি হল গ্র্যাচুইটি। সোজা কথায়, একজন কর্মী যে এতদিন ধরে একটা সংস্থায় কাজ করলেন, তার জন্য কোম্পানির তরফ থেকে এটা একটা কৃতজ্ঞতাসূচক পেমেন্ট। এটা কিন্তু একটা বেশ বড় অবসরকালীন সুবিধা।
গ্র্যাচুইটির ওপর ট্যাক্স ছাড়ের নিয়মটা কিন্তু বেশ কয়েকটা ফ্যাক্টরের ওপর নির্ভর করে। যেমন ধরুন, সরকারি আর প্রতিরক্ষা পরিষেবার কর্মীদের জন্য এটা প্রায়শই পুরো করমুক্ত হয়। অন্যদের জন্য ছাড়ের পরিমাণটা পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টের মতো কিছু আইনের ওপর নির্ভর করে, আর সেখানে বেসিক স্যালারি আর চাকরির মেয়াদ দিয়ে একটা নির্দিষ্ট ফর্মুলায় হিসেব করা হয়। অবসর নিয়ে কথা বলতে গেলে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আসে, সেটা হলো কমিউটেশন অফ পেনশন। নামটা শুনে হয়তো একটু কঠিন লাগছে, কিন্তু বিষয়টা আসলে খুবই সহজ। এর মানে হল প্রতি মাসে যে পেনশনটা পাওয়ার কথা তার একটা অংশ একবারে একটা বড় অ্যামাউন্ট হিসেবে তুলে নেওয়া, মানে একটা থোক টাকা। অবসরের পর অনেক সময় বড় খরচের দরকার হয়, তখন অনেকেই এই অপশনটা বেছে নেন। কিন্তু প্রশ্ন হলো, এই যে থোক টাকাটা পাওয়া গেল তার কতটা করমুক্ত হবে? এর উত্তরটা কিন্তু কয়েকটা জিনিসের ওপর নির্ভর করে। যেমন, পেনশনটা কি সরকারি স্কিম থেকে আসছে? যিনি পেনশন কমিউট করছেন তিনি কি গ্র্যাচুইটিও পাচ্ছেন? এই সব ফ্যাক্টরগুলোই ছাড়ের পরিমাণকে ঠিক করে দেয়। তো আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে চলুন কিছু খুব জরুরি নিয়ম দেখে নেওয়া যাক, যেগুলো এই সব ধরনের ছাড়ের ক্ষেত্রেই মাথায় রাখতে হবে। কিছু ফাইন প্রিন্ট আছে যেগুলো জানা খুব দরকার। যেমন, যদি আগের বছরগুলোতে কোনো ছাড় নেওয়া হয়ে থাকে তাহলে সেটা কিন্তু এখনকার যোগ্যতার ওপর প্রভাব ফেলতে পারে। আবার অনেক হিসেবের ক্ষেত্রে বেতন বা স্যালারি বলতে কিন্তু বেসিক স্যালারির সাথে ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএ যোগ করা হয়। তবে অন্যান্য পার্কস বা ভাতাগুলো সাধারণত বাদ থাকে। আর হ্যাঁ, বিশেষ করে গ্র্যাচুইটি আর লিভ এনক্যাশমেন্টের জন্য খুব নির্দিষ্ট ফর্মুলা আছে, এখানে আন্দাজে হিসেব করলে কিন্তু চলবে না। তাহলে দেখা যাচ্ছে রোজকার ছোটখাটো কর ছাড় থেকে শুরু করে অবসরের বড় সুবিধা পর্যন্ত নতুন আয়কর আইন কিন্তু উপার্জনকে সুরক্ষিত রাখার অনেকগুলো পথ দেখাচ্ছে। এই নিয়মগুলো জেনে রাখাটা হলো প্রথম ধাপ। তবে আসল প্রশ্নটা কিন্তু থেকেই যায়, কষ্ট করে উপার্জন করা বেতনের প্রত্যেকটা টাকা কি তার সেরা কাজটা করছে? আমার মনে হয় এখন সেই উত্তরটা খুঁজে বের করার সময় এসে গেছে, আর তার জন্য একজন ট্যাক্স এক্সপার্ট বা সিএর পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো উপায়।